6 মাস পর নিজের গ্রাম খুন্তিপুরে আসলাম। আমি শাহেদুল ইসলাম। দেশের বর্তমান সমস্যার কারণে আমাদের ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করা হয়। মেসও বন্ধ হয়ে যায়। আত্মীয় স্বজন কেউ নেই ঢাকা শহরে, তাই বিকেলের ট্রেনেই উঠে পড়ি। রাত 1:20 ট্রেন খুন্তিপুরে এসে থামে। ট্রেন থেকে নেমে গ্রামের পথ ধরে হাঁটছি। বাড়িতে মা বাবা কাউকেই আমার আসার কথা বলিনি। তারা এমনিতেই আমার জন্য অনেক চিন্তা করছে। দীর্ঘদিন পরে গ্রামে আসা, গ্রামের শীতল বাতাস শরীরে রাখতেই প্রাণ যেন জুড়িয়ে গেল। কতদিন গ্রামের এই নীরব নিস্তব্ধ পরিবেশ দেখিনি। পূর্ণিমার চাঁদের আলোয় গ্রামের পথঘাট আরো স্পষ্ট দেখাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমি আমার বাড়িতে চলে আসলাম। বাড়ির পাশের কলা বাগান দেখে মন জুড়িয়ে গেল। এই কলা বাগানে ছোটবেলায় অনেক খেলাধুলা করেছি। চাচাতো ভাই রাফির সাথে লুকোচুরি খেলেছি। সবই আজ স্মৃতি। রাফি এখন আর বেঁচে নেই। 6 মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা যায় রাফি। চাচাতো ভাই রাফির কথা মনে হতেই মনটা খারাপ হয়ে গেল। কলা গাছগুলোতে পাকা পাকা কলা ধরেছে, কিন্তু হঠাৎ বাগানের ভিতর সাদা পোশাক পরা কেউ একজন এপাশ থেকে ওপাশে চলে গেল। এত রাতে এই কলা বাগানের ভিতরে কি আছে? এগিয়ে গিয়ে দেখি। আমি কলা বাগানের ভিতরে এগিয়ে গেলাম, কিন্তু ভালো করে পুরো বাগান ঘুরে দেখেও কাউকেই দেখতে পেলাম না। চাঁদের আলোতে আমি স্পষ্ট সাদা পোশাক পরা কাউকে দেখছি। গাছের আড়ালে লুকিয়ে আছে কিনা, কিন্তু না, কেউই নেই। তাহলে কি আমি ভুল দেখছি? হতে পারে। চোখের ভুল ভেবে আমি আমার বাড়ির সামনে এগোতে লাগলাম। দরজায় কড়া নাড়ালাম। মা, দরজা খুলো, দেখো আমি এসেছি। অনেকক্ষণ ডাকার পরও মা দরজা খুলেনি। মায়ের ঘুম তো এত ভারী কখনোই ছিল না। এক ডাক দিলে মায়ের ঘুম ভেঙে যেত, কিন্তু আজ এতক্ষণ ধরে ডাকার পরও কেউই দরজা খুলছে না। মা, দরজা খুলো, আমি শাহেদ। না, কিছুতেই মা দরজা খুলছে না। এমন তো হওয়ার কথা নয়। মা, দরজা খুলো, দেখো আমি শাহেদ এসেছি। অনেকক্ষণ ডাকার পর মা দরজা খুলে। দরজা খুলতে এত দেরি হলো কেন মা? বুঝতে পারি নাই বাবা, সত্যি সত্যি তুই এসেছিস। তুমি কি আমার ডাক শুনতে পেয়েছিলে? মা আমার কথায় বাবার দিকে তাকায়, কিন্তু মুখে কিছুই বলে না। ভেতরে আয় বাবা, এত রাতে কেন এসেছিস? দিনের বেলায় আসতে পারতি। দেশের অবস্থা তো ভালো না, তাই বিকেলে ট্রেনে উঠেছি। হাত মুখ ধুয়ে নে। আমি আমার রুমে চলে এলাম। আমার রুমের জানালা থেকে আমাদের বাড়ির পাশের কলা বাগান দেখা যায়। রুমে এসে জানালা দিয়ে আমি বাইরের বাগানের দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। তোর রুমের জানালা কি তুই খুলেছিস? না মা, জানালা তো খোলা ছিল। কিন্তু আমি তো তোর রুমের এই জানালাটা সব সময় বন্ধ রাখি। তাহলে জানালা কে খুললো? তুমি হয়তো খুলে রেখেছো, নয়তো বাবা। খাবার নিয়ে এসো, ট্রেনে কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে। জানালা খোলার ব্যাপারটা নিয়ে মাকে অনেক চিন্তিত মনে হলো। আমি জানালা দিয়ে বাইরের কলা বাগানটা দেখছি। কি ব্যাপার মা, তুমি এখানে বসে আছো? কিছু বলবে? হ্যাঁ খোকা, কাল রাতে তুই জার্নি করে এসেছিস, তাই তোকে কিছু বলি নাই। কি বলবে বলো।
কাল তুই দরজায় আমাকে ডেকেছিস, আমি শুনেছি, কিন্তু আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই দরজা খোলার সাহস পাইনি। কি বলো মা, কিসের ভয়? বেশ কিছুদিন থেকে রোজ রাতে আমাদের দরজায় কে যেন রাতের বেলায় দরজা ধাক্কায়। দরজা খুললে কাউকে দেখতে পাই না। এক রাতে তোর কণ্ঠে আমাকে কেউ ডেকে দরজা খুলে দিতে বলে। আমি দরজা খুলে দেখি একটা লোক সাদা পোশাক পরা আমাদের বাগানের ভেতরে যাচ্ছে। আমি তার পিছনে পিছনে যাই, কিন্তু বাগানে গিয়ে আর তাকে দেখতে পাই না। এমন রোজ রাতেই ঘটে। কলা বাগানে অদ্ভুত সব আওয়াজ আসে, কান্নার শব্দ শোনা যায়। এসব সত্য মা? আমি তোর বাবাকে বলে এই কলা বাগান কেটে ফেলতে বলেছিলাম, কিন্তু সেই রাতে আমি স্বপ্ন দেখলাম তুই মারা গেছিস। স্বপ্নে আমাকে ওই সাদা পোশাক পরা লোকটা শাসিয়ে যায়, এই কলা বাগান কাটলে তোর ক্ষতি করবে বলে। তুমি লোকটার মুখ দেখেছো? না, শুধু পিছন থেকেই দেখেছি। মায়ের কথায় আমি ভীষণ অবাক হলাম। গতকাল রাতে আমিও বাগানের ভিতরে একটা সাদা পোশাক পরা লোককে দেখেছি, কিন্তু বাগানে গিয়ে তো আর কাউকেই খুঁজে পাইনি। কেউ কি আমাদের বাগান বাড়ি আত্মসাৎ করার জন্য ভয় দেখাচ্ছে আমাদের? কিন্তু স্বপ্নের ব্যাখ্যা কি করে করব? মা আমাকে সাবধান করে দিয়ে চলে যায়। আমি বসে বসে জানালা দিয়ে বাইরের কলা বাগান দেখছি। দিনের বেলায় বাগানের কলা গাছের পাকা কলাগুলো খুবই সুন্দর লাগছে। রাতে খাওয়া দাওয়া করার পর আমি আমার রুমের জানালা বন্ধ করে শুয়ে পড়ি। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। হঠাৎ ঠান্ডা লাগায় আমার ঘুম ভেঙে যায়। আমি চোখ মেলে তাকাই, ফ্যান অফ। রুমে তাহলে এত ঠান্ডা লাগছে কেন? জানালার দিকে তাকাতেই দেখি রুমের জানালা খোলা। ভীষণ ভয়ে আমার বুকটা লাফিয়ে ওঠে। আমার স্পষ্ট মনে আছে আমি ঘুমানোর আগে জানালা লাগিয়ে ঘুমিয়েছি। তাহলে আমার রুমের জানালাটা খুলল কে? আমি ভয়ে ভয়ে জানালার কাছে গিয়ে কলা বাগানের দিকে তাকাই। কেন যেন খুব ভয় হতে লাগলো। জানালা বন্ধ করে আমি আবারও খাটের কাছে এসে শুয়ে পড়লাম। তখনই জানালা ধাক্কানোর শব্দ হলো। কেউ যেন খুব জোরে জোরে জানালা ধাক্কাচ্ছে। কে কে ডাকে? জানালা খুলে আমি কাউকেই দেখতে পেলাম না। জানালা বন্ধ করে দাঁড়িয়ে থাকি। আবারও জানালা ধাক্কানোর শব্দ হচ্ছে। আমি জানালা খুলে দিতেই বাইরে সাদা পোশাক পরা রাফিকে দেখতে পেলাম। ভয় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। রাফি তো 6 মাস আগে মারা গেছে। ভয় আমি জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে আমি রাতের কথা মনে করে প্রচন্ড ভয়ে ঘেমে যাই। মা বাবাকে রাতের ঘটনা খুলে বলি। শুধু রাফি না, আমি ওই বাগানে সব মৃত মানুষদেরই দেখতে পাই। তোর দাদা দাদি যারা বহু আগেই মারা গেছে, তাদের আমি ওই কলা বাগানে হাঁটাহাঁটি করতে দেখি। মাঝে মাঝেই এদের আত্মা আমার দরজার সামনে এসে আমাকে ডাকতে থাকে। তোমরা কেন এখনো এই কলা বাগান কেটে ফেলছো না? কলা বাগান কাটার কথা বললেই আমাদের স্বপ্নে এই সকল মৃত আত্মারা এসে শাসিয়ে যায়। মায়ের কথায় আমি চিন্তায় পড়ে যাই। মনে মনে ঠিক করি আজ রাতে আমি কলা বাগানে যাব। এই আত্মারা আমাদের কাছে কি চায় তা জিজ্ঞাসা করব। যেই ভাবা সেই কাজ। রাত গভীর হতেই
আমি মনে মনে নিজেকে প্রস্তুত করে নেই। আমি অত বেশি সাহসী না, কিন্তু এর একটা বিহিত তো করতেই হবে। ইউনিভার্সিটি করলে আমি আবার শহরে চলে যাব, কিন্তু এই আত্মারা বাবা মাকে রোজ ভয় দেখাবে। তাই আজ রাতে এই আত্মাগুলোর কাছে আমার জানতে হবে তারা কি চায়। আমি দরজা খুলে কলা বাগানে চলে আসি। ভয় ও আতঙ্কে আমার শরীর শিউরে উঠছে বারবার। একবার ইচ্ছা করছে বাড়ি ফিরে যাব, তখন আমার মনে হলো আমার পিছনে কেউ যেন এসে দাঁড়িয়েছে। আমি চট করে পিছনে ফিরি, কিন্তু কাউকেই দেখতে পাই না। আমার মনে হচ্ছে অসংখ্য আত্মারা আমাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। রাতের আধারে কলা বাগান অনেক বেশি ভয়ানক দেখাচ্ছে। ইচ্ছে করছে দৌড়ে ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দেই। হঠাৎ একটা বরফ শীতল হাত আমার কাঁধে স্পর্শ করতে আমার বুকের ভেতরটা লাফিয়ে উঠল। আমি ভয়ে পিছনে ফিরে তাকাই। রাফি আমার সামনে দাঁড়িয়ে, তার পরনে সাদা পোশাক, বিভৎস চেহারা, সারা শরীরে রক্ত, চোখগুলো লাল টকটকে। রাফিকে দেখে ভয়ে আমার শরীর হিম হয়ে আসে। এত ভয়ঙ্কর চেহারা এর আগে কখনো আমি দেখিনি। তুই? অনেকদিন পর দেখা হলো। তোর কণ্ঠস্বর নকল করে বড় মাকে রোজ রাতে ডাকি। কিন্তু কেন? আমার বাবা মাকে কেন ভয় দেখাচ্ছিস? তারা কি কোনো অপরাধ করেছে? তোর বাবা মা অন্যায়ভাবে আমাদের জায়গা দখল করেছে, এই কলা বাগান। আর তোদের বাড়িটা আমাদের বাবার পাওয়ার কথা ছিল, কিন্তু বড় বাবা আমাদের সেই জায়গা থেকে বঞ্চিত করেছে। তাই আমি তাদের শান্তিতে থাকতে দেব না। বাবা মা এমন কিছু করবে এটা আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হলে দাদিকে জিজ্ঞাসা কর। কিন্তু দাদি তো মারা গেছে। আমার কথায় রাফি ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। আমিও তো মরে গেছি। আমি ফিরে আসতে পারলে দাদা কেন ফিরে আসতে পারবে না? রাফির কথা শেষ হতেই সাদা পোশাক পরা একটা বয়স্ক লোক দৃশ্যমান হলো। এই লোকটি আমার দাদা। এতগুলো বছর পর দাদাকে দেখে আমার তার কাছে ছুটে যেতে ইচ্ছা করছে, কিন্তু এই আমার দাদা হলেও সে যে আর বেঁচে নেই। রাফি ঠিক বলছে, এই জায়গা আমি রাফির বাবা কামরুলকে দিয়েছি। তোর বাবা এই জায়গা জোর করে দখল করে আছে। যতদিন এই জায়গা বড় বাবা আমার বাবা মাকে না দেয়, ততদিন আমরা এখানেই থাকবো। এই কলা বাগানে আর অনেক আত্মা আছে। রাফির কথা শেষ হতে কলা বাগানে আরো অনেক আত্মা দৃশ্যমান হয়। সবাই খুব ভয়ঙ্কর দেখতে। তাদের দেখে ভয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আর কিছুই মনে নেই আমার। জ্ঞান ফিরতেই আমি নিজের ঘরে আবিষ্কার করি নিজেকে। বাবা মা উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। আমি তাদের রাতের ঘটনা খুলে বলি। হ্যাঁ, রাফির আত্মা সব সত্যি বলছে। আমাদের উচিত এই বাড়ি ছেড়ে দেওয়া। এই জায়গাটা আর কলা বাগানটা তোর চাচার পাওয়ার কথা, কিন্তু আমি তাকে দিইনি। কাল আমি তাদের ডেকে এই জায়গা বুঝিয়ে দেব। অনেক বছর তাদের সাথে অনেক অন্যায় করে ফেলেছি আমি। বাবা তার নিজের ভুল বুঝতে পারে। প্রচন্ড ভয়ে আমার জ্বর চলে আসে। সুস্থ হলেই আমি শহরে ফিরে যাই। সেদিনের পর থেকে কলা বাগানে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি।